This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনি পাড় হচ্ছে আপনাদের সঙ্গে। জিনাতের খবর দিয়ে শুরু করব, কারণ দ্রুত জায়গা বদল করছে জিনাত। আর এবার জিনাতের লোকেশন কোথায়? পুরুলিয়ার বান্দোয়ানের কুমারমুড়া এলাকা। ঠিক এমনটাই খবর বন দপ্তর সূত্রে। আমাদের সহকর্মী গয়া এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। গয়া, দ্রুত জায়গা বদল করছে জিনাত, মানে লোকেশনটা ঠিক কিরকম, কোন অংশে রয়েছে জিনাত? আমি তোমাদের রনিতা জানিয়ে দেখি, গতকাল রাত পর্যন্ত বাঘিনী জিনাতের লোকেশন ছিল বাঁশপাহাড়ি এরিয়াতে, বাঁশপাহাড়ির জন্য যে জঙ্গল রয়েছে সেখানে, এবং ভোর রাত থেকে বাঘিনী মুভমেন্ট শুরু করেছে। এবং লাস্ট যে পাওয়া খবর অনুযায়ী আমাদের বন দপ্তর থেকে আমরা খবর পাচ্ছি, এই মুহূর্তে বাঘিনী জিনাতের লোকেশন রয়েছে পুরুলিয়ার যে বান্দোয়ান রয়েছে সেই বান্দোয়ানের কুমারমুড়া মৌজা এলাকায়। বন দপ্তরের লোকজনও রয়েছে এবং উড়িষ্যা থেকে যে বিশেষ টিম এসছে এই বাঘিনী জিনাতকে কাবু করার জন্য তারা রয়েছেন, যেরকম ঝাড়গ্রাম বন দপ্তর তারা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখন আবার পুরুলিয়ার বন দপ্তর তারা যৌথভাবে বাঘিনী জিনাতকে লোকেট করার চেষ্টা করছেন, এবং যাতে বাঘিনীকে খাঁচাবন্দি করা যায় তার জন্য মহিষ এবং ছাগল সঙ্গে সঙ্গে রাখা হয়েছে, যাতে বাঘিনীকে কাবু করা যায়। তার জন্য ঘুমপাড়ানি যে গুলির কথাও বলা হচ্ছে, তারাও যেরকম রয়েছেন বন দপ্তরের কর্মীরা, তারাও এলাকায় সতর্ক করছেন যাতে জঙ্গলে, যেই এলাকায় এখন বাঘিনী জিনাত হয়েছে সেই জঙ্গলে যাতে সাধারণ মানুষ না যায়, এবং গরু ছাগল যাতে ওই এলাকায় না চড়াতে নিয়ে যান তার জন্য মানুষকে সতর্ক করা হচ্ছে। একেবারে মোষ ছাগল এগুলোকে টোপ হিসেবে রাখা হচ্ছে এবং জনসাধারণকে সতর্ক করা হচ্ছে যাতে জঙ্গল এলাকায় না যায়। গয়া, তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন, স্বাভাবিকভাবেই জঙ্গল মহল এলাকা জুড়ে বাঘের ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে। টোপ দিয়ে জিনাতকে খাঁচা বন্দি করার চেষ্টা করছে বন দপ্তর। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া বাসিন্দাদের। আগে ছিল মাওবাদী আতঙ্ক, আর এখন আতঙ্কের নতুন নাম বাঘ। তো বলছে যে কেউ তো আর দেখতে পায় না, আমরাও তো দেখি না, আর বাকি অন্যান্য ব্যক্তিগণও দেখতে পায় না। এই যে এই গ্রামটা আমাদের বাড়ি, এইখানটায় যেমন আমার জমি আছে, এইখানে এই যে চারা ফাড়া দিতে এসেছিলাম, এখন হয়ে যে এইখানটার সামনে মাওবাদীর এখন ভয় নেই, বাঘের ভয় এখন। ভয় তো থাকবে, বাঘের কি আর ভয় নেই? কার ভয় নেই? ওকে তো বুঝতে পারবে না কীভাবে আসবে, কীভাবে কখন চুপ করে ধরে নেবে। এটা হ্যাঁ, সমস্যা তো আছে, আর কি করবেন। তার সঙ্গে আমাদের এখানে কোনো নেটওয়ার্কও পাওয়া যায়নি যে বন দপ্তরকে আমরা তাড়াতাড়ি খবর দেবো বাঘ ঢুকে গেল। বন দপ্তরের গাড়ি আসছে যাচ্ছে, না বাঘ এখনো ধরা পড়েনি। সেটা একটা ভয়, সেই ভয় না না, ওটা সম্পূর্ণ এখন কেটে গেছে, কোনো ভয় নেই। সে সময় ভয় অনেক ছিল, রাত্রে ঘুম হতো নেই, ঠিক আছে। তারা একবার আগে ডাকতো, পুলিশ একবার ডাকতো। ঝাড়গ্রাম জেলার ময়ূরঝর্ণা, কাকড়াঝোড়, বেলপাহাড়ি এই সমস্ত জঙ্গল এক সময় ছিল আতঙ্কের আরেক নাম। কারণ 2011 সালের আগে এই জঙ্গলগুলিতেই আস্তানা গেড়েছিল মাওবাদীরা। মাওবাদীদের গুলির শব্দ, বারুদের গন্ধ আর যৌথ বাহিনীর গুলির শব্দ, ভারী বুটের শব্দে ভারী হয়ে উঠেছিল এই জঙ্গলমহলের আকাশ বাতাস। কিন্তু 2011 সালের পর এই জঙ্গলমহলে যখন শান্তি ফেরে, তারপর ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হয় এই জঙ্গলমহলে। জঙ্গলের ভেতরে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম সেটাও বৃদ্ধি পায়। কিন্তু 13 বছর পর সেই আতঙ্ক আবার এই জঙ্গলগুলিতে ফিরে এসেছে, এবার সৌজন্যে বাঘিনী। ইতিমধ্যেই এই বাঘিনীর আতঙ্কে গোটা এলাকা কার্যত শুনশান করছে। পর্যটকরা তারা ফিরে গেছে নিজের নিজের বাড়িতে। এই পরিস্থিতিতে বন দপ্তর কি পারবে এই বাঘিনীকে, যার আরেক নাম কার্যত আতঙ্ক হয়ে উঠেছে এই জঙ্গলমহলে, সেই বাঘিনীকে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে ফেরত পাঠাতে? যদি না ফেরত পাঠাতে পারে, তাহলে জঙ্গলমহলে যে আতঙ্ক গেড়ে বসেছে তা যে আপাতত সরছে না তা বলাই বাহুল্য। ঝাড়গ্রাম থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, টিভি9 বাংলা। দেখুন, প্রবাদ বাক্যটাকে যদি একটু ঘুরিয়ে বলি, পুলিশে যদি ছুঁলে 36 ঘা হয়, তাহলে বাঘে ছুঁলে 18 ঘা। এবং বাঘের আতঙ্ক ভয়ঙ্কর আতঙ্ক, কারণ বাঘের আতঙ্কে এবার ব্যবসাতে ভাটা পড়েছে। হাট বসলেও ক্রেতা নেই। উৎসবের মৌসুম, আর এই মৌসুমে বেলপাহাড়িতে পর্যটকদের ভিড় জমে, ঠিক থেকে ভিড় হয়, ভিড় জমে এই হাটগুলোতেও। কিন্তু বাঘের আতঙ্কে এবার ফাঁকা হাট, শুনশান। বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। খদ্দের টদ্দের আসছে? না না, তেমন একটা নেই, আরো তাড়াতাড়ি হাট ভেঙে যাবে। বন দপ্তর এলাকায় বলেছে মাইকিং করে? হ্যাঁ,
কি বলেছে? যে বাড়ি থেকে বেরাবে না আর কি। পরের খবরে নজর রাখবো বর্ধমান রাজ কলেজের দাদাগিরির ছবি। আবার একবার সেই থ্রেট কালচার আবার প্রকাশ্যে চলে আসছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন অধ্যাপকেরাই। সাংবাদিক বৈঠক করে কলেজেরই জনাকয়েক পড়ুয়া, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ আনলেন খোদ কলেজের অধ্যাপক। তৃণমূল ছাত্র পরিষদের জেলা স্তরের নেতাদের হাত রয়েছে এদের মাথাতে। বিস্ফোরক বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ। কলেজের অভ্যন্তরে যে ল অ্যান্ড অর্ডার সেটা কিন্তু বারে বারে ব্রেক হচ্ছে। নতুন জিবি আসার পর থেকে এটা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র, কিছু টিচার, নন টিচিং স্টাফ সব মিলিয়ে একটা থ্রেট কালচারের পরিণত হয়েছে। গতকালের যে ঘটনা, আমাদের একটি সোশ্যালের ব্যাপার নিয়ে, আমি জানি না, সোশ্যালের ব্যাপার নিয়ে একটা গ্যাদারিং হয়েছে আমি চলে যাওয়ার পর। সেখানে ছাত্র কিছু নেতা রাজ্যে এই জেলার এসেছিল, সেটু শুনেছি, আমি তো সচক্ষে দেখিনি। এবং আমাদের যে 1 নম্বর রুম অডিটোরিয়ামে ওটা গ্যাদারিং হয়েছিল এবং সেটা আমি জানতে পারি আমাদের কলেজের স্টাফের মুখ থেকে। তো জানতে পেরে আমি প্রেসিডেন্টকে ফোন করি। প্রেসিডেন্ট নির্লিপ্ত, তিনি বলেন আমি কি করি। তখন আমি ডিএমকে ফোন করি। ডিএম যথাযথভাবে বললেন আমি ব্যবস্থা নিচ্ছি, দেখছি। এবং আমি প্রাপ্ত বসুকেও ফোন করেছি, মানে চিঠি দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি। দেখুন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তুললেন না। ময়নাগুড়ির খবরে নজর রাখবো। ময়নাগুড়িতে প্রাণে মারার হুমকি দিয়ে বৃদ্ধের কাছ থেকে লাগাতার তোলা আদায়ের অভিযোগ তৃণমূল নেতার। 24 লাখ টাকা তোলা আদায়ের পরে আবার 10 লাখ টাকার দাবি করা হলো। ওই বৃদ্ধ ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। ফলে অভিযোগ দায়ের করবার পরে তার অভিযোগ তুলে নিতে এবার হুমকি তৃণমূল নেতা পাপন চাকলাদারের। অভিযোগ না তোলায় পরিবার নিয়ে বৃদ্ধের বাড়ির সামনে ধর্ণা যুব তৃণমূল নেতার। অভিযোগ অস্বীকার করছেন ওই তৃণমূল নেতা। যদি লিগালি আমার কাছে টাকা পেয়ে থাকে, আমি আপনাদের সামনে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আমি প্রশাসনের সামনে টাকা সিলিন্ডার করব। কিন্তু যদি না পেয়ে থাকে, আমি একজন সরকারি কর্মচারী, 82 ইয়ার বেতন বিলং করি, আমার ভাই সরকারি কর্মচারী, আমার মা পেনশন হোল্ডার, আমার বউ সরকারি কর্মচারী, ঠিক আছে, সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, হ্যাঁ, আমার বউ, 3 জনের নামে এলিগেশন। তো আমরা কিন্তু ডিফারমিনেশনে যাব। অ্যাকাউন্টে ট্রান্সফার যে হয়েছে ওনাদের অ্যাকাউন্টে, মানে টাকাগুলো এই যে রীতিমতো সবই আছে এখানে। আমরা কোনো মিথ্যা, কোনো ভিত্তিহীন কোনো ইসেই করছি না। টাকাটা 18 লক্ষ টাকা যেটা ধার নিয়েছে, আমাদের ব্ল্যাকমেল 18 লক্ষ টাকা ধার নিয়েছিল। মানে আমরা অসহায়, এখন আমরা কি করব, নিরাপত্তায় ভুগছি। উনি তো একটা পার্টির পদে একটা নেতা, হ্যাঁ, উনি ওনার ডাকে সবাই আসে। সেদিন পরশুদিনও রাত 1টার দিকে বেলা টিন কেটে বাড়িতে ঢুকে হামলা করেছে। দেখুন, কয়েকদিন আগে আমরা দেখেছি যে অধিকারী গড় হিসাবে পরিচিত কাঁথি সমবায়, সেখানে ব্যাংকের নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে জিতেছিল তৃণমূল। আর এবার তৃণমূল বিধায়ক অখিল গিরির রামনগরে সমবায় নির্বাচনে উঠল গেরুয়া আবির। অখিলের বিধানসভা কেন্দ্র রামনগরের হীরাপুর সমবায়ে জিতল বিজেপি। বিজেপি পেয়েছে 27টা আসন আর ঘাসফুল পেয়েছে 14টা আসন। তবে কেউ কারো বিরুদ্ধে প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনগুলো জিতেছে তৃণমূল এবং বিজেপি। বিগত নির্বাচনে এই সমবায় সমিতিতে 17টা আসনে জয়লাভ করেছিল তৃণমূল, আর এবার 3টে আসন কমেছে তৃণমূলের। স্থানীয় সূত্রের খবর বলছে যে তৃণমূল এবং বিজেপির পক্ষে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। তবে কি দুটো দল সমঝোতা করে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়নি? প্রশ্ন উঠছে। ঘটনায় কটাক্ষ সিপিএম এর। তৃণমূল এবং বিজেপির মধ্যে অলিখিত সমঝোতা রয়েছে তো সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস প্রামাণিকের। তবে তা মানতে চায়নি তৃণমূল। কোনো সমঝোতা হলে তা নিচু স্তরে হয়েছে তা জানা নেই। মন্তব্য রামনগর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি উত্তম দাসের। হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এখানে আমরা 41টা ডেলিগেট সিটের ভেতরে আমরা 27খানা জিতেছি। সেখানে তৃণমূল 14খানা পেয়েছে
এখানে বোর্ড আমরা গঠন করব এবং আমি একটা কথা বলে দিতে চাই, রামনগরে রামের রাজত্ব হবে। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা মা ফ্লাইওভারে। ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু দুই বাইক আরোহীর। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মা ফ্লাইওভারের উপর দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, দানিশ আলম এবং আনিস রানা দুজনেই বউবাজারের বাসিন্দা। একজনের বয়স 18 এবং অপরজনের বয়স 19। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে দুজনেই বাইকে করে আসছিল এবং যখন মা ফ্লাইওভারের উপরে ওঠে, ঠিক সল্টলেকের দিক থেকে যখন আসবার সময় একটি টার্ন রয়েছে, সেই টার্নের কিন্তু বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে মা ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় এবং তারপরেই কলকাতা পুলিশের তরফ থেকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ট্রমা কেয়ারে এবং এই মুহূর্তে কিন্তু পরিবারের লোকজনরা এখানে রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এই দুই যুবককে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এই দুই বাইক আরোহীর একজনের মাথায় হেলমেট ছিল, অপরজনের মাথায় হেলমেট ছিল না এবং তড়িঘড়ি কিন্তু তাদেরকে যখন ট্রমা কেয়ারে নিয়ে আসা হয় তারপরে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই কিন্তু পরিবারের লোকজন এসছেন এবং দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা।